Welcome, my dear students, in my class and in my channel A Journey with Physics. আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আবার অনেকদিন পরে তোমাদের সঙ্গে দেখা। তো এত বিজি শিডিউল থাকে, তো সেই জন্যই ক্লাস করা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু প্রচুর রিকোয়েস্ট আসছে, প্রচুর যে কৌশিক চক্রবর্তী বলে, যাকে মেনশন না করলেই নয়, তো সে প্রতিদিনই মেসেজ করে, SMS করে আমাকে যে স্যার ভেক্টরের সেট 12 18 থেকে 24 পর্যন্ত করিয়ে দিন। সো আজকে সেটারই পালা, ভেক্টরের 18 থেকে 24 আর ছায়াবুক ফ্রম প্রবলেম সেট 2। ওকে, তো আশা করি তোমাদের ভেক্টরের থিওরি সব পড়া হয়ে গেছে। আমি ভেক্টরের থিওরি তো করাইনি ঠিক কথা, কিন্তু আমি অঙ্কগুলো করিয়ে যাচ্ছি। MCQ খানিকটা কমপ্লিট হয়েছে এবং বাকি MCQ গুলো আই হোপ করে দেব তোমাদেরকে আস্তে আস্তে করে। এবং এখন হচ্ছে কি সেট 2 ধরেছি, তারপর সেট 1 এবং HNPS বা প্রবলেম সেট 3 যেটা আছে সেটা তোমাদেরও আস্তে আস্তে করে সবকিছুই আসবে। তো দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। চলো লেটস স্টার্ট। তো আজকের ফার্স্ট প্রবলেম কি বলেছে দেখো। আজকে যেটা ফার্স্ট প্রবলেম হবে সেট 2 18। কি বললাম? সেট 2 18। তো সেট 2 18, সেট 2 18 যেটা বলেছে দেখো, যে একটি পাথরকে ভূমি থেকে অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণে ছোড়া হলে যে উচ্চতায় ওঠে, একই প্রারম্ভিক বেগ 60 ডিগ্রি কোণে ছুড়লে তার চেয়ে 20 মিটার বেশি উচ্চতায় ওঠে। পাথরটির প্রারম্ভিক বেগ কত এবং দ্বিতীয় ক্ষেত্রে সেটি কত বেশি সময় বায়ুতে থাকবে সেটাই তোমাদেরকে করতে দিয়েছে, তাই তো? তো এটা আমাদের প্রজেক্টাইলের অঙ্ক, তোমরা নিশ্চয়ই জানো। প্রাসের গতি, যাদের প্রাসের গতি থিওরি পড়া হয়ে গেছে, খুব মজাদার থিওরি। তো সেখান থেকে আমরা এই অঙ্কটাকে করতে হবে নিশ্চয়ই, তোমরা বুঝতেই পারছো। তো ফার্স্ট প্রবলেম এটাই হবে এবং দেখা যাক অঙ্কটা কিভাবে করি। তো ফার্স্ট অফ অল আগে আমরা হচ্ছে কি ছবিটা এঁকে ফেলি। প্রথম ক্ষেত্রে যেটা বলেছে, ভূমিকে পাথর থেকে, মানে পাথরকে ভূমি থেকে অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণে। তাহলে প্রথমেরটা ভাবো 30 ডিগ্রি কোণে, তাহলে এইরকম ভাবে গেছে, সেটা হচ্ছে ধরো এরকম 30 ডিগ্রি কোণে। তাহলে এটা হলো আমাদের 30। তারপরের ক্ষেত্রে যেটা বলেছে, অনুভূমিকের সঙ্গেই 60 ডিগ্রি কোণে ছোড়া হয়েছে। অনুভূমিকের সঙ্গেই 60 ডিগ্রি কোণে ছোড়া হয়েছে, সেটা ধরো এরকম, ঠিক? ধরো এটা। তাহলে আমার এই টোটাল অ্যাঙ্গেলটা, এটা ধরো 60 ডিগ্রির অ্যাঙ্গেলটা। তা দুটোই ইউ প্রাথমিক বেগ, আমরা দুটোই ধরে নিলাম ইউ প্রাথমিক বেগ। এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি, ঠিক আছে? এবার আমাদের যেটা বলে দিয়েছে যে প্রথম ক্ষেত্রে থেকে দ্বিতীয় ক্ষেত্রে যখন 60 ডিগ্রি কোণে ছোড়া হয়েছে তখন 20 মিটার বেশি উচ্চতায় ওঠে। এইটা আমাদের হচ্ছে কি প্রবলেম। তো খুব ইজি, আমরা কি করে করব দেখে নাও। তো আমরা যেটা করব, তোমরা নিশ্চয়ই জানো যে সর্বাধিক উচ্চতা ওঠার ফর্মুলা যেটা হয় h সমান u স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। এই আলফাটাই হলো আমাদের প্রক্ষেপ কোণ বা প্রজেক্টাইল অ্যাঙ্গেল বলা হয়, তাই তো? সো h সমান u স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g, আই থিঙ্ক এটাই আছে। v স্কোয়ার সমান u স্কোয়ার 2gh, 2g নিচে বসে গেছে, ঠিক আছে? এটাই আছে সর্বাধিক উচ্চতায় আমাদের ওঠার, এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। সো ফার্স্ট কেসে একবার যখন আলফা 30 ডিগ্রি হবে তখন একটা উচ্চতা পাবো, এবং আলফা যখন 60 ডিগ্রি হবে তখন একটা উচ্চতা পাবো, এবং দ্বিতীয় ক্ষেত্রে উচ্চতাটা বেশি বলে দিয়েছে। কত বেশি উচ্চতা? না, 20 মিটার উচ্চতা বেশি বলে দিয়েছে, তাই তো? তাই তোমরা করো, চলো লেখো। প্রথম ক্ষেত্রে যখন আলফা হচ্ছে আমাদের 30 ডিগ্রি, তখন লেখো, তখন সর্বাধিক উচ্চতা তোমরা ধরে নাও h1 সমান সমান u স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g, এবং g এর মান কিছু বলে দিয়েছে? g এর মান, হ্যাঁ আই থিঙ্ক কিছু বলে দেয়নি। তাহলে আমরা ক্যালকুলেশন সুবিধার জন্য আমরা হচ্ছে কি 10 ধরলে, না 9.80 ধরবো, চলো 9.80 ধরবো। তাহলে এখান থেকে ইউ স্কোয়ারটা তুমি বসিয়ে দিতে পারো। ইউ স্কোয়ারে যেহেতু ভ্যালু আমাদের জানতে চেয়েছে, আর ইউটা হলো আমাদের প্রাথমিক বেগ, ঠিক? ইউ
হলো আমাদের প্রারম্ভিক বেগ বা প্রাথমিক বেগ, এটা আমরা ধরে নিলাম। ইউ হলো আমাদের প্রারম্ভিক বেগ। তাহলে এখান থেকে ইউ স্কোয়ার হলো, এবার সাইন স্কোয়ার আলফা, তাহলে সাইন স্কোয়ার 30/2 × 9.8, ঠিক আছে। তাহলে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার 30, তাহলে তোমরা নিশ্চয়ই জানো ইউ স্কোয়ার সাইন স্কোয়ার 30, সাইন 30 মানে হাফ, তার স্কোয়ার মানে 1/4। সো 4টা নিশ্চয়ই নিচে চলে আসবে, ইন্টু 2 × 9.8, এটা আসছে আমাদের। তাহলে ফার্স্ট ক্ষেত্রের উচ্চতা h1, এটাকে ডট ডট করে 1 বলতে পারো। সিমিলারলি দ্বিতীয় ক্ষেত্রটা বার করো। একইভাবে দ্বিতীয় ক্ষেত্রে একইভাবে লেখা হয়নি, তাই না? দ্বিতীয় ক্ষেত্রে h2 কত হবে বলো? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, একই ফর্মুলা। এবারে তোমরা হচ্ছে কে শুধু চেঞ্জ কোথায় করবে, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার 60/2g। এবারে তোমরা যেটা করবে যে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার 60/2g, তাই তো? তাহলে ইউ স্কোয়ার লেখো, সাইন স্কোয়ার 60 মানে √3/2 এর হোল স্কোয়ার, দ্যাট ইজ অফ 3/4 আসবে, আর নিচে একটা 2g আসবে। এটাকে ইকুয়েশন 2 বলতে পারো, ঠিক আছে। আর জির জায়গায় তোমরা 9.8ও বসিয়ে দিতে পারো, জির জায়গায় আগের মতো 9.8, তাহলে জি এর জায়গায় 9.8। এই h1 - h2 হলো আমাদেরকে 20 মিটার বলে দিয়েছে, কারণ 20 মিটার অধিক উচ্চতায় ওঠে বলে দিয়েছে, তাই তো? 20 মিটার বেশি উচ্চতায় ওঠে। তাহলে আমরা এখন একটুখানি মুছে নেবো। আই থিঙ্ক এগুলো তোমাদের লেখা হয়ে গেছে, সো পজ করে নাও এবং লিখে নাও। তো আই থিঙ্ক হয়ে গেছে এইটা। তাহলে দেখো দ্বিতীয় ক্ষেত্রে উচ্চতা বেশি, তাহলে এইটা মাইনাস এইটা সমান 20 বসবে। তাহলে আমরা দ্বিতীয় ক্ষেত্রেরটা কি করে করব? দ্বিতীয় ক্ষেত্রেরটা, তাই তো? তাহলে আমরা h2 - h1 সমান সমান আমাদের 20, এখানটায় লিখবে শর্তানুসারে। তাহলে শর্তানুসারে h2 - h1 সমান সমান 20। তাহলে h2 এর ভ্যালু বসিয়ে দাও, ইউ স্কোয়ার ইন্টু 3/4 ইন্টু 2 ইন্টু 9.8 মাইনাস ইউ স্কোয়ার বাই 4 ইন্টু 2 ইন্টু 9.8 ইন্টু কিছু নেই, এখানে একটা 1 আছে, সমান 20। এবারে ক্যালকুলেশন করতে হবে, তাই তো? এবারে ক্যালকুলেশন, তাহলে ক্যালকুলেশন স্পিড বাড়াতে গেলে তোমরা কি করবে? ক্যালকুলেশন স্পিড যদি বাড়াতে চাও, তাহলে দেখো এখান থেকে কি কমন উঠছে, ইউ স্কোয়ার বাই দেখো 4 ইন্টু 2 ইন্টু 9.8 কমন উঠলো, সো 3 - 1 সমান 20, বা ইউ স্কোয়ার ইন্টু 2/4 ইন্টু 2 ইন্টু 9.8 সমান 20, ঠিকঠাক? তাহলে এখান থেকে 2 ক্যান্সেল, বা ইউ স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু 20 ইন্টু 9.8। তাহলে ইউ স্কোয়ার সমান সমান এবার আমাদের কত আসবে? বাই ক্যালকুলেশন আমরা কিছু করতে পারি, দেখো 4 20 কে ভাঙলে 4 গুণ 5, 9.8 কে গুণ রাখলে 9.8, তাই তো? তাহলে ইউ স্কোয়ার সমান 4, এটাকে 9.8 আর ইন্টু 5 করলে কত আসবে? 9.8 আর ইন্টু 5 করলে তোমার হচ্ছে 49 আসবে। 9.8 আর ইন্টু 5 করলে 49 আসবে, ঠিকঠাক? 5 লং 45 আর 5 আসছে 40, মানে 4, 45 আর 4 49। তাহলে এখান থেকে ইউ কত আসছে? ইউ আসবে দেখো, আচ্ছা দুটো চার ছিল, তাহলে ইউ স্কোয়ার দুটো 4 থেকে একটা 4 আর 49 বর্গমূল 7,
তার মানে 28। দিস ইজ ইউর অ্যান্সার। তাহলে ইউ আসলো আমাদের 28 মিটার পার সেকেন্ড। ওকে, 28 মিটার পার সেকেন্ড। আই হোপ ক্লিয়ার। শুধু ক্যালকুলেশনে ছিল, আর কিছু ছিল না। এবার তোমরা যেরকম ফান্ডামেন্টালি, অর্থাৎ ফান্ডামেন্টালি বলতে যেরকম প্রশ্ন দেওয়া ছিল সেরকম ভাবে তোমরা যদি মান বসে করতে তাহলে নিশ্চয়ই পারা যেত। ঠিক আছে, তো ইউর ভ্যালু আমাদের এসছে 28 মিটার পার সেকেন্ড। এবার নাও সেকেন্ড প্রশ্ন, যেটা সেকেন্ড প্রশ্ন বলেছে কতকাল অধিক উচ্চতায় থাকবে। তাহলে আমরা জানি যে টাইম অফ ফ্লাইট কত হয়। টাইম অফ ফ্লাইটের ফর্মুলা অর্থাৎ উড্ডয়নকাল। টাইম অফ ফ্লাইট, টোটাল টাইম অফ ফ্লাইট, অর্থাৎ কোনো একটা প্রজেক্টাইল মোশনে, কোনো প্রাসের গতিতে কোনো একটা বস্তুকে যখন তুমি অনুভূমিকের সঙ্গে একটা অ্যাঙ্গেল করে ছুটছো, তখন বস্তুটা একটা সর্বাধিক উচ্চতায় উঠে আবার নিচের দিকে নামতে থাকে আস্তে আস্তে করে। সেই যত সময় পরে সে ভূমিতে ফিরবে সেটাকেই তো টোটাল টাইম অফ ফ্লাইট বলা হয়, তাই তো? সেই টাইম অফ ফ্লাইটের ফর্মুলা কি ছিল না, টোটাল টাইম অফ ফ্লাইট ফর্মুলা ছিল আমাদের টি সমান 2u sin আলফা বাই জি। আই থিঙ্ক এটাই ছিল, তাই না? ভি সমান ইউ আর একটা 2 দ্বারা গুণ হয়ে যেত, কারণ উঠতে যতটা সময় লাগে নামতেও ঠিক ততটাই সময় লাগে। তাহলে ওই জন্য 2u sin আলফা বাই জি। তাহলে প্রথম ক্ষেত্রে করে নাও, অর্থাৎ প্রথম ক্ষেত্রে লিখবে উড্ডয়নকাল বা মোট চলনকাল, এই কথাটা তোমরা লিখবে। লেখার পরে লিখবে T1, সেটা কি লিখবে 2 ইন্টু, দেখো ইউ আগের থেকে 28 বেরিয়ে গেছে। প্রথম ক্ষেত্রে অ্যাঙ্গেল ছিল sin 30 বাই জি মানে 9.8। ওকে, এবং দ্বিতীয় ক্ষেত্রে টাইম অফ ফ্লাইট T2 বা মোট চলনকাল লিখবে, একই ফর্মুলা। সো 2 ইন্টু 28 ইউ, শুধু অ্যাঙ্গেলটা চেঞ্জ sin 60 বাই 9.8, এটা হওয়া উচিত। এবার এটা বলে দিয়েছে আমাদের, বলেছে কি কত, দ্বিতীয় ক্ষেত্রে সেটি কত বেশি সময় বায়ুতে থাকবে। তখন আমাদের এটাই বার করতে দিয়েছে, এই যে T2 মাইনাস T1 টা কত হয় সেটা বার করতে দিয়েছে। তার প্রথম ক্ষেত্রে যদি এতটা সময় বায়ুতে থাকে, দ্বিতীয় ক্ষেত্রে যদি এতটা সময় বায়ুতে থাকে, তাহলে কত বেশি সময় বায়ুতে থাকবে সেটা নিশ্চয়ই সাবস্ট্রাক্ট করলেই চলে আসবে, বিয়োগ করলেই চলে আসবে কত বেশি সময় বায়ুতে থাকবে। তাহলে T2 মাইনাস T1 এর ভ্যালু বার করতে দিয়েছি। তাহলে 2 ইন্টু 28 ইন্টু সাইন 60 বাই 9.8 মাইনাস 2 ইন্টু 28 ইন্টু সাইন 30 বাই 9.8। এবার তোমাদের ক্যাশিও লাগবে, আমি আর করতে পারবো না মুখে নিশ্চয়ই। 2 ইন্টু 28 বাই 9.8 টা কমন চলে আসলো, সাইন 60 মাইনাস সাইন 30। দিস ইজ ইউর ফাইনাল অ্যান্সার। তাহলে আই থিঙ্ক এটা আসছে তোমার √3/2, এটা মাইনাস হাফ, তাই না? আর এটা তোমার আসছে, এটা থেকে একটা পয়েন্ট যদি উপরে তুলে দাও 10, ঠিক 14 দিয়ে কাটলে 7 14 98, 14 দিয়ে কাটলে এটা 2, তাহলে 10 দুগুণে 20 দুগুণে 40, 40/7 ইন্টু √3 মাইনাস 1/2। আবার √3 ভ্যালু জানো 1.732, তার থেকে 1 বাদ দিলে 0.732/2 ইন্টু 40/7, এরকম একটা কিছু অ্যান্সার আসবে, তার থেকে বেশি ক্যাশিও এফেক্টস হয়ে গেল। চলো নেক্সট অঙ্ক। আই হোপ ক্লিয়ার। চলো নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, ভূমি থেকে 20 মিটার উঁচুতে একটি বন্দুক রাখা আছে। হ্যাঁ, 20 মিটার উঁচুতে। তাহলে ভূমি থেকে 20 মিটার উঁচু, তাহলে আমি একটা বন্দুক আঁকি। আর বন্দুক আঁকার দরকার নেই, লিখে দিলেই হয়ে গেল। এটা একটা ভূমি থেকে 20 মিটার উঁচুতে একটা বন্দুক আছে, ঠিক আছে? এটা হলো ভূমি, এটা হলো 20 মিটার উচ্চতা। তাহলে এবার বলে দিয়েছে দেখো, বন্দুকটা থেকে অনুভূমিক দিকে 900 কিমি পার আওয়ার বেগে বন্দুক থেকে একটা গুলি ছোড়া হলো। তাহলে অনুভূমিক দিকে মানে এই রকম দিকে 900 কিমি পার আওয়ার এত বেগে একটা গুলি ছোড়া হয়েছে। সো জি এর মান 10 ধরে নিতে বলেছে। তাহলে গুলিটি বায়ুতে কতক্ষণ থাকবে, প্রক্ষেপ সীমা কত, আর ভূমিতে আঘাত করার সময় গুলিটির উল্লম্ব বেগ কত
এই 3টে প্রশ্নই দিয়েছে। ওকে, তো আমরা কি করব দেখো, একটা কথা দেখে নাও, আমরা উল্লম্ব গতি খুব ভালোভাবে শিখেছিলাম আই থিঙ্ক 1D মোশনে। তাহলে উল্লম্ব গতিতে বায়ু যখন কোনো বস্তু নিচে পড়তে থাকে সেটা গ্র্যাভিটির ক্রিয়ায় নিচে পড়তে থাকে, তাই তো? গ্র্যাভিটির ক্রিয়ায় নিচে পড়তে থাকে, যদি না তাকে ছুড়ে দেওয়া হয় বা তার উপরে অন্য কোনো ত্বরণ থাকে, তাহলে গ্র্যাভিটি ক্রিয়ায় পড়তে থাকে, এইটুকু আমরা জানি। তাহলে যদি কোনো বন্দুক থেকে গুলি ছোড়া হয় এবং সেটা অনুভূমিক দিকে ছোড়া হয়, তাহলে আমাদের সেন্স বলছে তাহলে তার নিম্নমুখী কোনো ভেলোসিটি নিশ্চয়ই নেই, নিম্নমুখী কোনো ভেলোসিটি নিশ্চয়ই নেই। তাহলে সে নিচের দিকে কি হবে? ফ্রি ফল হবে, অর্থাৎ সে গ্র্যাভিটি ক্রিয়ায় পড়তে থাকবে, নিচের দিকে ফ্রি ফল হবে অর্থাৎ গ্র্যাভিটি ক্রিয়ায় পড়তে থাকবে, অর্থাৎ তার নিম্নমুখী ভেলোসিটি u ইকুয়ালস টু 0, কারণ তাকে হরাইজন্টালি ছোড়া হয়েছে অর্থাৎ অনুভূমিক দিকে ছোড়া হয়েছে। তাহলে u 0, তাহলে গ্র্যাভিটি ক্রিয়ায়, তার মানে এইটাকে আমি এইভাবেই ভাবতে পারি যে কোনো একটা বস্তুকে ওপর থেকে জাস্ট ছেড়ে দেওয়া হয়েছে, তাহলে প্রাথমিক বেগ 0, তাহলে সেই গ্র্যাভিটি ক্রিয়া যদি পড়তে থাকে সে কতক্ষণ সময় পরে নিচে পড়বে, এটাই আমাদের প্রশ্ন দিয়েছে। এটা এইভাবে তোমরা ভেবে নিতে পারো। কেন? বিকজ এখানে বন্দুকটার অনুভূমিক ভেলোসিটি দিয়েছে, কোনো নিম্নমুখী ভেলোসিটি বলে দেয়নি। তাহলে যদি অনুভূমিক দিকে ছোড়ে, তাহলে আমাদের সেন্স বলছে বা আমাদের ফিজিক্স বলছে নিচের দিকে তার কোনো ভেলোসিটি নেই, অর্থাৎ অ্যালং ওয়াই অ্যাক্সিস, ভার্টিক্যাল ওয়াই অ্যাক্সিসে, মানে ভার্টিক্যাল ওয়াই অ্যাক্সিস তো বটেই, তার মানে অ্যালং ওয়াই অ্যাক্সিসে তার কোনো ভেলোসিটি নেই। তাহলে ভেলোসিটি যদি না থাকে তাহলে সে গ্র্যাভিটি ক্রিয়ায় পড়তে থাকবে। তার মানে এটা আমরা এইভাবে ভেবে নিতে পারি যে কোনো একটা বস্তুকে ওপর থেকে মানে 20 মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হয়েছে, সে কতক্ষণ পরে এসে মাটিতে পড়বে, ঠিক? তাহলে সেই মাটিতে পড়ার ফর্মুলা আমরা কি জানতাম? তাহলে h সমান ut প্লাস হাফ অফ জিটি স্কোয়ার, এইটা আমরা জানি। h সমান ut প্লাস হাফ অফ জিটি স্কোয়ার, কোনো বস্তুকে ওপর থেকে ছেড়ে দিলে এই সূত্রানুযায়ী সে নিচে পড়তে থাকবে, ঠিকঠাক? এবার ইউটা এখানে 0, বিকজ ইউর কোনো প্রাথমিক বেগ নেই, বিকজ ছেড়ে দেওয়া হয়েছে, বা এর নিম্নমুখী কোনো ভেলোসিটি নেই, এখন সব বেগটাই হলো অনুভূমিক দিকে আছে। তাহলে তুমি এখানে কি লিখতে পারো? 20 সমান হাফ ইন্টু, এটা এই পার্টটা ভ্যানিশ হয়ে গেল, তাহলে 9.8 ইন্টু টি স্কোয়ার, তাহলে টি স্কোয়ার আসছে দেখো 40, 20 ইন্টু 2 40 বাই 9.8, টি আসলো 40 বাই 9.8 এর রুট। এবার একটা দেখো ক্যালকুলেশন মুখে মুখে কি করে করতে হয়। তো এইটা দেখো ওপর উঠে গেলে 10, ঠিক? এটা ওপরে উঠে গেলে 10 হয়, তাহলে মুখে মুখে কি করে করতে হয়, বা আমরা অতটা না করতে হলে আন্দাজ কি করে নিতে পারি দেখো। তাহলে 40 ইন্টু 10 মানে 400, এইটা 98, তুমি অ্যাপ্রক্স এটা 100 ভাবতে পারো। তাহলে 100 মানে বর্গমূল করলে 10 আসবে, এটা উপরে 400 মানে বর্গমূল করলে 2 আসবে, ঠিক আছে? মানে সরি 20 আসবে। এবার এইটা তো 10 হবে না, 10-এর একটু কম হবে, তার মানে অ্যান্সারটা হবে 2 হবে না, 2-এর একটু বেশি হবে। আবার রিপিট করছি, পয়েন্টটা তুলে দিয়ে ওপরে 10 নিয়ে গেছো, তাহলে এটা হলো 400, তাহলে রুট ওভার 400 মানে 20 আসে। এটা 98, তাহলে তুমি ক্লোজ টু 100 ভাবতে পারো। ক্লোজ টু 100 মানে হচ্ছে কি বর্গমূল করলে 10 আসবে। 10 কি আসবে? 10-এর একটু বেশি আসবে, বিকজ এটা মানে 10-এর একটু কম আসবে, বিকজ এটা 98 এর বর্গমূল করলে 10-এর একটু কমই আসবে। তাহলে ওপরে যদি 20 থাকে আর নিচে যদি 10-এর একটু কম থাকে, তাহলে অ্যান্সারটা হচ্ছে 2-এর একটু বেশি আসবে, বিকজ 10 থাকলে ওপরে 20 থাকলে 2 আসছে, এটা তো 10-এর কম, তাহলে 2-এর একটু বেশি অ্যান্সার আসবে। সেটা তোমাদের ওই দেখো বলে দিয়েছে যে গুলিটি বাড়িতে কতক্ষণ থাকে। ও আচ্ছা, জি এর ভ্যালু তো 10ই বলে দিয়েছে, আমরা কেন 9.8 করলাম? 10ই তো বলে দিয়েছে, তাহলে এত বকার কিছু দরকার ছিল না। এটা মানে এটা 10 টি স্কোয়ার 40 ইন্টু 10, তাহলে 10 কেটে গেল, কি হলো? क्या हुआ? আচ্ছা 20 দোকানে 40 বাই 10, 40 বাই 10, তাহলে এখানে 10টা থাকছে না, নিশ্চয় ওটা 9.8 এর জন্য 10 তুলেছিলাম,
তাহলে 40/10 দ্যাট ইজ √4 মানে 2 সেকেন্ড। তাহলে এত ফালতু বকবকের কিছু দরকার ছিল না, তাই না? 2 সেকেন্ডই তো বলেছে, কারণ জি এর মান 10 বলে দিয়েছে। তাহলে গুলিটি কতক্ষণ বায়ুতে থাকবে না, গুলিটা হচ্ছে 2 সেকেন্ড বায়ুতে থাকবে। এবার দেখো প্রক্ষেপ সীমা কত বলেছে, জানতে চেয়েছে, তাই তো? প্রক্ষেপ সীমা মানে যখন এইখান থেকে গুলিটা ছোড়া হলো সে, এবারে দেখো যখন ছোড়া হলো সে 900 কিমি পার আওয়ার বেগে সামনের দিক যাচ্ছে, কিন্তু গ্র্যাভিটি তার উপর আস্তে আস্তে করে কাজ করতে শুরু করছে। তাহলে এইটা কার্ভ হচ্ছে আস্তে আস্তে করে বেঁকে যাচ্ছে, ঠিক? এটা হচ্ছে আস্তে আস্তে করে বেঁকে যাচ্ছে। তাহলে বেঁকে যখন গিয়ে নিচে মাটিতে গিয়ে পড়ছে, তখন সে তার এই ইনিশিয়াল পজিশন থেকে কত দূরে গিয়ে পড়লো, সেটাই হলো আমাদের প্রক্ষেপ সীমা। আমাকে সেটাই বের করতে দিয়েছে, তাই তো? সেটাই বের করতে দিয়েছে। তাহলে আমরা কি করব? তাহলে 2 সেকেন্ড পরে বায়ুতে 2 সেকেন্ড পরে সে মাটিতে এসে পৌঁছাচ্ছে, তার মানে আমরা বলতে পারবো সে 2 সেকেন্ড ধরেই বায়ুতে আছে, মানে সে 2 সেকেন্ড ধরেই যাত্রা করেছে। তার মানে আমি যদি বার করতে পারি সে 2 সেকেন্ডে কত গেছে, তাহলে সেটাই আমাদের প্রক্ষেপ সীমা চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখে নাও, তাহলে 900 কিমি পার ঘন্টা, এইটাকে তুমি প্রাথমিক বেগ কিছু একটা ধরে নাও ইউ প্রাইম অনুভূমিক বেগে এটাকে ছোড়া হয়েছিল, তাই তো? এবারে সবসময় একটা কথা শিখে নেবে, বা আগেও শিখিয়েছি, যে কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে যেতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়, ঠিক? 5/18 দিয়ে গুণ করতে হয়। 900, কারণ একবার এখন এখানেও বলে দিই, ধরো কিমি থেকে মিটারে যেতে গেলে 1000 দিয়ে গুণ, আর ঘন্টা থেকে সেকেন্ডে আসতে গেলে 3600 দিয়ে ভাগ। এবার এইটা মানেই হলো আমাদের, দেখো 2 দিয়ে কাটলে 5, এটা কাটলে 18, তার মানে এই পুরো ফ্যাক্টরটাই এসছে আমাদের 5/18, ঠিক? পুরো ফ্যাক্টরটা এসছে 5/18। তার মানে সিম্পলি সবসময় মাথায় রাখবে, কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ড আসতে গেলে 5/18 দিয়ে গুণ, ঠিক? তো এটা কত আসলো? 5×18 = 90 = 2500, ঠিক? তার মানে 900 কিমি পার ঘন্টা বেগে ছোড়া মানে হলো 2500, এই 250 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হয়েছে, ঠিক? এত বেগে ছোড়া হয়েছে। এবার সে কতক্ষণ বায়ুতে ছিল? 2 সেকেন্ড। অতএব প্রক্ষেপ সীমা সমান 250 × 2, s সমান vt ফর্মুলা, ভেলোসিটি ইন্টু টাইম t মানে দূরত্ব, তাহলে 500 মিটার। তাহলে তার প্রক্ষেপ সীমা হবে 500 মিটার। মিলে গেছে অ্যান্সার, প্রক্ষেপ সীমা হচ্ছে 500 মিটার। ওকে, আই হোপ ক্লিয়ার। অঙ্কটা টুকে নাও তাড়াতাড়ি করে, টুকে নিয়েছো আশা করি। চলো এরপরে দেখো, ভূমিতে আঘাত করার সময় গুলিটির উল্লম্ব বেগ কত ছিল, এটা মুছে দিলাম। তাহলে গুলিটা যখন ভূমিতে আঘাত করছে তখন তার উল্লম্ব বেগ কত ছিল, অর্থাৎ তার ভার্টিক্যাল ভেলোসিটি কত ছিল। তাহলে তুমি একটা জিনিস কল্পনা করো, যে যদি কোনো বন্দুক থেকে গুলি ছোড়া হয়, এরকম ভাবে ছোড়ায় অনুভূমিক দিকে, যত যাবে তো তার উপরে গ্র্যাভিটি এফেক্টটা কাজ করছে, তাহলে সে এরকম ভাবে মাটিতে গিয়ে পড়ছে, ঠিক? এইভাবে যখন মাটিতে পড়ছে তখন তার ভেলোসিটি কত ছিল, সেটাই হচ্ছে আমাদের কিন্তু বার করতে দিয়েছে, উল্লম্ব বেগটা বার করতে দিয়েছে, নট কিন্তু হরাইজন্টাল ভেলোসিটি বা অনুভূমিক বেগ। অনুভূমিক বেগ তো বলেই দিয়েছে, ঠিক? তাহলে যদি উল্লম্ব ভাবে সে মাটিতে গিয়ে টাচ করে, ইনিশিয়ালি কি উল্লম্ব বেগ ছিল? তুমি বলবে না। ইনিশিয়ালি কি বেগ ছিল? না, ইনিশিয়ালি বা প্রাথমিকে অনুভূমিক বেগ ছিল। তা সে যখন মাটিতে এসে টাচ করছে, উল্লম্ব ভাবেই যখন মাটিতে এসে পড়ছে, তখন উল্লম্ব অবস্থায় যখন মাটিতে এসে পড়ছে তখন তার কিন্তু উল্লম্ব ভাবের ইনিশিয়াল ভেলোসিটি কিন্তু ছিল না, অর্থাৎ প্রাথমিক বেগ উল্লম্ব দিকে ছিল না, ঠিক? উল্লম্ব দিকে কোনো প্রাথমিক বেগ ছিল না, ছিল কেবলমাত্র অনুভূমিক দিকে। তাহলে উল্লম্ব ভেলোসিটি কি করে ক্যালকুলেট করব আমরা? তাহলে উল্লম্ব দিকে ভেলোসিটি ক্যালকুলেট করার জন্য তোমাকে যে ফর্মুলাটা কাজে লাগাতে হবে সেটা v = u + gt, ঠিক আছে? v = u + gt।
দ্যাট ইউটাই হলো আমাদের কিন্তু উল্লম্ব ভেলোসিটির প্রাথমিক বেগ। তাহলে উল্লম্ব ভেলোসিটিতে প্রাথমিক বেগ ছিল না, তাহলে তুমি 0 করে দিতে পারো। জির ভ্যালু 10 অ্যান্ড টি 2 সেকেন্ড ধরে সে বায়ুতে ছিল, তাহলে ইন্টু 2 করে দিতে পারো। তাহলে ভি ইকুয়ালস টু 20 মিটার পার সেকেন্ড। তাহলে এটাই হলো তার উল্লম্ব ভেলোসিটি। ঠিক, উল্লম্ব ভেলোসিটি যখন মাটিতে টাচ করছে তখন তার ভেলোসিটি কত সেটাই বার করতে বলেছে। তার মানে তুমি এটা এইভাবেও ভেবে নিতে পারো, যখন এইখান থেকে বস্তুটাকে ছেড়ে দেওয়া হয়েছে তখন সে মাটিতে যখন টাচ করছে তখন তার উল্লম্ব বেগ কত ছিল, সেটা এইভাবেও ক্যালকুলেশন করা যেতে পারে, বা এইভাবেও ভাবতে পারো তুমি। তো ভি সমান ইউ প্লাস জিটি, ইউটা যেহেতু 0, উল্লম্ব ভাবে কোনো প্রাথমিক বেগ ছিল না, অনুভূমিক দিকেই প্রাথমিক বেগটা ছিল। ঠিক আছে, চলো এরপরে নেক্সট অঙ্ক যাওয়া যাক। এবার নেক্সট অঙ্ক 20, যেটা 20টা একটু লেন্দি হবে, কারণ এটা হচ্ছে আমাদের হরাইজন্টালে প্রাথমিক বেগ আমরা শিখেছি। আমাদের ছায়াবুকে হরাইজন্টালি প্রাথমিক বেগ আছে বা অনুভূমিক প্রাথমিক বেগ আছে, মানে দ্যাট ইজ অফ অনুভূমিক প্রাসের গতি আছে, কিন্তু কোনো আনত তলে প্রাথমিক বা প্রাসের গতি নেই, তাই তো? অনুভূমিক ভাবে প্রাথমিক বেগ আমাদের ছিল বা প্রাসের গতি ছিল আমাদের ছায়াবুকে, কিন্তু হচ্ছে আমাদের ছায়াবুকে কিন্তু কোনো আনত তলে প্রাসের গতি নেই, কিন্তু আমাদের প্রশ্ন সেইখান থেকে দিয়েছে। ঠিক আছে, সো 20টা করাতে একটু সময় লাগবে, সেই জন্য 20টা আমি এখন স্কিপ করছি। 20টা মেবি এর পরের লেকচারে চলে আসবে, কারণ ইতিমধ্যে 26 মিনিট হয়ে গেছে, 27 মিনিট দুটো অঙ্ক করাতে গিয়ে। আমি একটু পরের দিকে চলে যাচ্ছি, যেগুলো সহজ সহজ খুব তাড়াতাড়ি করা যাবে সেইগুলোই করছি। ওকে, তো আমরা যেটা এখন করব সেটা হচ্ছে কি 20টা আমি করব, নিশ্চয়ই করব। 20টা নিয়ে আলাদা করে একটা লেকচার ভিডিও বানাবো, কারণ 20টা আমি তোমাদেরকে থিওরি শেখাবো, তারপরেই হচ্ছে আমরা অঙ্কটা করব। ঠিক আছে, আমরা এখন এরপরে যেটা করব 21 টাইপের অঙ্ক একটা শিখিয়েছি, তবুও আমরা করব, কিন্তু তার আগে আমরা একটু 22টা করে নিই। ঠিক আছে, তার আগে একটু 22টা করে নিই। 22 দেখো কি বলেছে, 22টা দেখো, একই বিন্দু থেকে দুটি বস্তুকণাকে পরস্পরের বিপরীতে θ1 ও θ2 কোণে ছোড়া হয়েছে অনুভূমিকের সাপেক্ষে এবং প্রতিটা ইউ বেগে উৎক্ষেপ করা হয়েছে। তাদের সঞ্চার পথ একই তলেই থাকে এবং পরস্পরের সাপেক্ষে, তাহলে তাদের আপেক্ষিক বেগ কত সেটাই জানতে দিয়েছে। তাহলে তুমি এখান থেকে ধরো এটাই হলো তোমাদের প্রজেক্টাইল পয়েন্ট, দ্যাট ইজ প্রক্ষেপ বিন্দু। এইদিকে ধরো তোমাকে একটা বস্তু ছোড়া হয়েছে, সেটা হচ্ছে θ1 কোণে বলে দিয়েছে। এইদিকেও একটা বস্তু ছোড়া হয়েছে এবং সেই অ্যাঙ্গেলটা তোমাদের θ2 বলে দিয়েছে। ঠিক আছে, দুটোই আমাদের কিন্তু ইউ বেগে বলে দিয়েছে। তো এটাকে তুমি এরকম কন্টিনিউয়াস লাইন টেনে দিতেই পারো, দুটো হচ্ছে ইউ বেগ বলে দিয়েছে। তাহলে আমাদের এইটা একে অপরের সাপেক্ষে যে আপেক্ষিক বেগ, প্রথমটা সাপেক্ষে দ্বিতীয়টার, তাদের পরস্পরের সাপেক্ষে তাদের আপেক্ষিক বেগ কত, এটাই আমাদের বার করতে দিয়েছে। ঠিক আছে, পরস্পরের সাপেক্ষে তাদের আপেক্ষিক বেগ কত। তাই তুমি একটা জিনিস চিন্তা করো যে এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে কি 180, তাই তো? এই বিন্দুর রেসপেক্টে এই পুরো অ্যাঙ্গেলটা হলো 180, তার মধ্যে এটা θ2 খেয়ে ফেলেছে, θ1ও খেয়ে ফেলেছে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত পড়ে আছে 180 ডিগ্রি মাইনাস θ1 প্লাস θ2, তাই তো? তাহলে খাওয়া জিনিসটা বাদ দিয়ে দিলাম, θ1ও এখান থেকে 2 খেয়ে ফেলেছে, θ2 এখান থেকে এটা খেয়ে ফেলেছে। ঠিক আছে, 20 করে হাফ খেয়ে ফেলেছে, 20 করে হাফ খেয়ে ফেলেছে, তার মানে বাকি অ্যাঙ্গেলটা পড়ে আছে যেটা, সেটা হলো 180 ডিগ্রি মাইনাস θ1 প্লাস θ2, দ্যাট ইজ 180 মাইনাস θ1 প্লাস θ2। এবারে আমরা এইভাবে ভাবতে পারি অঙ্কটাকে যে 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 এটা হলো ইউ বেগে ছোড়া হয়েছে, এটা ইউ বেগে ছোড়া হয়েছে, এদের মধ্যেকারের অ্যাঙ্গেল হলো 180 ডিগ্রি মাইনাস θ1 প্লাস অফ θ2। ঠিক,
মাইনাস 180 মাইনাস থিটা 1 মাইনাস থিটা 2, তাহলে এদের আপেক্ষিক বেগ কত হবে? তাহলে আপেক্ষিক বেগ হচ্ছে কি, বা লব্ধি বেগ, এইভাবে ভাবতে পারি। এবার আপেক্ষিক বেগ মানে কি, একটা সাপেক্ষে অন্যটার বেগ, তাই তো? তার মানে এইটাকে তোমাকে উল্টো দিকে বাড়াতে হবে এবং এইটার সাথে এই বেগটা তোমাকে বার করতে দিয়েছে। ঠিক, গট ইট? আমরা আগের ভিডিওতে সেট 2 এর যখন অঙ্ক করেছিলাম, সেখানটা আপেক্ষিক বেগের একটা বৃষ্টির অঙ্ক করেছিলাম। সেখানে কিন্তু অনেকটাই আমরা বলেছিলাম যে আপেক্ষিক বেগের কনসেপ্টটা অনেকটাই বলেছিলাম, যদিও আমি থিওরি পড়াইনি। সো যারা দেখোনি কিন্তু তারা প্লিজ গো অ্যান্ড ওয়াচ দ্যাট ভিডিও, বিকজ সেখানে আপেক্ষিক বেগ সম্পর্কে অনেকটাই বলা ছিল। বিকজ আপেক্ষিক বেগ বার করতে গেলে কোনো একটা বেগকে অন্য একটা বেগের সাপেক্ষে বিয়োগ করতে হয়, তাই তো? তাহলে এটাকে যদি এটা এদিকে থাকে ইউটা, তাহলে এটাকে উল্টো দিক বাড়াতে হবে, দ্যাট ইজ এটা তাহলে মাইনাস ইউ হয়ে যাবে আমাদের। তাহলে এই ইউ আর এই ইউ, তাহলে এইটার আপেক্ষিক বেগ মানে হচ্ছে কি এইটা, অর্থাৎ লব্ধি বেগ। ঠিক আছে, সেটা হলো এইটা। আমাকে এখন এই ভেলোসিটিটাই বার করতে হবে, এই ভেলোসিটিটাই বার করতে হবে। ঠিক আছে, তাহলে চলো করা যাক তাহলে। চলো লেখো, অতএব আপেক্ষিক বেগ কিছু একটা নাম দাও, ভি নাম দাও, ভি সমান রুট ওভার অফ, আপেক্ষিক বেগ মানে হলো লব্ধি বেগ আবার, তাই তো? এবারে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা আমরা ফর্মুলা জানি, অ্যাঙ্গেল কত জানি। তাহলে এবারে আমরা ভেক্টর দুটো কত, ইউ ইউ, তাহলে a স্কোয়ার প্লাস অফ বি স্কোয়ার। এবার যেহেতু আপেক্ষিক বেগ বার করছি, তাহলে মাইনাস 2u 2ab হবে। বিকজ কেন মাইনাস হবে, একটা বেগকে উল্টো দিকে বৃদ্ধি করা হবে, তার মানে সেটা মাইনাস ক্যারেক্টার হয়ে যাবে। তাহলে 2ab দ্যাট ইজ অফ ইউ স্কোয়ার হয়ে যাবে, a ও এটা b ও এটা 2ab মাইনাস সো ইন্টু cos থিটা, তাহলে cos অফ 180 মাইনাস থিটা 1 প্লাস থিটা 2, এটা বসবে ঠিকঠাক। cos 180 মাইনাস থিটা 1 প্লাস থিটা 2। তাহলে তোমরা এবারে করো, তাহলে এটা যোগ করলে টু ইউ স্কোয়ার প্লাস হবে না মাইনাস হবে না আমি জানি না, এখান থেকে 2u স্কোয়ার পাবে। এবার cos অফ 180 মাইনাস থিটা 1 প্লাস থিটা 2, এরা মানে তোমরা বলো কত? এটা তোমরা নিশ্চয়ই শিখে গেছো, অল সাইন ট্যান কস। তাহলে 180 মাইনাস থিটা 1 প্লাস থিটা 2 মানে হচ্ছে দেখো, সেটা হচ্ছে কে সেকেন্ড পাদে থাকবে, তাই তো? সেকেন্ড পাদে থাকবে 180 মাইনাস থিটা 1 প্লাস থিটা 2 মানে সেকেন্ড পাদে থাকবে। সেকেন্ড পাদে কে পজিটিভ হয়, সাইন পজিটিভ হয়, কিন্তু এখানে ফাংশনটা কি আছে কস, তাহলে নেগেটিভ হয়ে যাবে। তার মানে হয়ে যাবে, আর এটা যেহেতু 180 আছে, তাহলে তুমি এটাকে ভাঙবে 2 ইন্টু 90, তার মানে কসই থাকবে, যেহেতু এখানটা একটা ইভেন নাম্বার চলে এসছে। ইভেন নাম্বার হলে ফাংশনটা চেঞ্জ করে না, তোমরা জানো এগুলো সব, আমি অত ডিটেলসে যাচ্ছি না। তাহলে যেহেতু এখানটা সেকেন্ড পাদে চলে এসছে, সেকেন্ড পাদে সাইন পজিটিভ হয়, আছে কস, তাহলে পজিটিভ হবে না নেগেটিভ হবে। আর যেহেতু 180টাকে তুই ভাঙতে পারো 2 ইন্টু 90, তাহলে সেই হিসাবে কসটা ইভেনই থাকবে এবং কস অফ থিটা 1 প্লাস থিটা 2ই বসবে। ঠিক আছে, আই হোপ এইটুকু ক্লিয়ার, যতটা আমার পক্ষে বোঝানো সম্ভব সেটুকু বুঝিয়ে দিয়েছি। এবারে দেখো, সেটা হচ্ছে কি ক্যালকুলেশন করতে হবে, এটা हमको पूरा देना होगा। लो इसको हम उड़ा दिया, তাহলে 2u স্কয়ার কমন তুলে নাও, 2u স্কয়ার কমন তুলে নিলে 1 প্লাস cos অফ থিটা 1 প্লাস থিটা 2 এর রুট, তাই তো? এটা আসছে। আর তোমরা শিখে গেছো 1 প্লাস অফ cos 2 থিটা মানে হলো 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, তাই তো? তার মানে হচ্ছে কি 2 cos স্কয়ার থিটা
ওয়ান প্লাস কস টু থিটা মানে হলো 2 কস স্কোয়ার থিটা। তাহলে তুমি এখান থেকে কি করতে পারো, 2u স্কোয়ার লিখে দিতেই পারো, রুট 1 প্লাস, দেখো কস তো 2 থিটা নেই, অনলি থিটা 1 প্লাস থিটা 2 আছে, তাহলে এখানে নিশ্চয়ই একটা থিটা বাই 2 হয়ে যাবে। তার মানে হয়ে যাওয়া উচিত 2 কস স্কোয়ার থিটা 1 প্লাস থিটা 2 বাই 2। এটা এখান থেকে একটা ফর্মুলা ছিল, এটা হলো 1 প্লাস কস 2 থিটা। যেহেতু এখানটায় কস 2 থিটা ছিল, তাহলে এখানে থিটা এসছে, এখানে 2 নেই, তাহলে এখানে অ্যাঙ্গেলটাও ডিভাইড হয়ে যাবে, তাই তো। এবারে দেখো, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, মানে থার্ড ব্র্যাকেটটা, তাই 2 আর 2 বাইরে আসলে 2, ইউ স্কোয়ার বাইরে আসলে ইউ, কস বাইরে আসলে কস, তাহলে থিটা 1 প্লাস থিটা 2 বাই 2। দিস ইজ ইয়োর ফাইনাল অ্যান্সার। 2u cos of theta 1 plus theta 2 by 2, 2u cos of theta 1 plus theta 2 by 2। ঠিকঠাক, ক্লিয়ার? চলো, 3টে অঙ্ক করতেই 36 মিনিট লেগে গেছে। চলো নেক্সট অঙ্ক করা যাক। ঠিকঠাক, নেক্সট অঙ্ক 21 করি আমরা। তাহলে 18 করেছি, 19 করেছি, 22 করেছি, বলেছি 20টা আমরা একটা নেক্সট ভিডিওতে নিয়ে হাজির হব। তো 21টা আগে করা যাক। চলো 21 মুছে দিই। দেখো 21 কি বলেছে, 21 বলেছে যে কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে একটি জাহাজ এ অন্য একটি জাহাজ বি থেকে 10 কিমি পশ্চিমে আছে। এ জাহাজ অন্য একটি জাহাজ বি থেকে 10 কিমি পশ্চিমে, তাহলে এ জাহাজ বি জাহাজ অপেক্ষা 10 কিমি পশ্চিমে আছে। ঠিক, এঁকে নিয়েছি 10 কিমি পশ্চিমে আছে। এ জাহাজটি ঘন্টায় 12 কিমি বেগে পূর্ব দিকে, এ জাহাজটা ঘন্টায় 12 কিমি বেগে পূর্ব দিকে যাত্রা শুরু করছে। কত কিমি? 12 কিমি বেগে, 12 কিমি পার ঘন্টা হবে, শুধু 12 কিমি দিয়েছে না, ঘন্টায় বলে দিয়েছে, ঘন্টায় 12 কিমি বেগে পূর্ব দিকে যাচ্ছে। এবং বি জাহাজ 16 কিমি বেগে ঘন্টায় উত্তর দিকে চলছে। এটা 16 কিমি পার ঘন্টা বেগে উত্তর দিকে চলছে। ঠিক আছে, জাহাজ দুটি কখন সর্বাপেক্ষা নিকটবর্তী হবে এবং ওই জাহাজ দ্বয়ের মধ্যে ব্যবধান কত হবে। ঠিক, তাহলে এটা তো আমরা এরকম অঙ্ক আমরা করেছি এর আগে সেট 1-এই, এই সেট 2-তেই করেছি, 6-এর দাগ না 5-এর দাগে ছিল আই থিঙ্ক, করেছি, তাও করছি। দেখো এরকম অঙ্ক যখন থাকবে তখন তোমরা ধরে নেবে যে ধরি একটা টি সময় পরে তাদের দূরত্ব সবচেয়ে কম আসবে। তাহলে ধরো টি সময় পরে বি জাহাজটা বি প্রাইম অবস্থানে এসছে, আর এ জাহাজটা টি সময় পরে এ প্রাইম অবস্থানে এসছে। তাহলে এদের মধ্যে সর্বনিকট দূরত্ব কোনটা? এইটা নিশ্চয়ই, এইটা হচ্ছে সবচেয়ে কম দূরত্ব। ঠিক, তাহলে আমরা এমনি লিখতেই পারি এ শিপ জাহাজ, শিপ এ শিপ টি সময় পর যায় 12 টি কিমি, বিকজ ভেলোসিটি ইন্টু টাইম টি মানে হলো ডিস্টেন্স। আর বি শিপ টি সময় পর যায় সমান 16 টি, তাই তো, 16 টি, বিকজ 16 টাইম ইন্টু ভেলোসিটি। তো এটা ধরো বি প্রাইম, বি প্রাইম। তাহলে এ জাহাজের বর্তমান অবস্থান এ প্রাইম আর বি জাহাজের বর্তমান অবস্থা বি প্রাইম। তাহলে আমরা বলতেই পারি বি প্রাইমই হলো বি জাহাজের দূরত্ব, সেটা হলো 16টি, আর এ প্রাইম সেটা হলো আমাদের 12টি। ঠিক, তাহলে এ প্রাইম বি কত হবে? 10 কিমি দূরত্ব ছিল, তার মধ্যে 12টি দূরত্ব চলে এসছে, তাই না? এটা 12টি, এ প্রাইম 12টি, এটা পুরোটা ছিল 10, তাহলে এ প্রাইম বি মানে হলো 10 - 12টি। এইটুকু আমাদের ক্লিয়ার। এবারে ট্রায়াঙ্গেল এ প্রাইম
বি বি প্রাইম, ট্রায়াঙ্গেল এ প্রাইম বি প্রাইম বি বি প্রাইম। তাহলে এ প্রাইম বি প্রাইম, এটাই তো অতিভুজ। অতিভুজ মানে হলো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, দ্যাট ইজ এ প্রাইম বি প্রাইম স্কোয়ার প্লাস অফ বি বি প্রাইম স্কোয়ার। এরকম ভাবেও লিখতে পারো হোল স্কোয়ার ফর্মে, তাই তো? এরকম ভাবে লিখতে পারো হোল স্কোয়ার ফর্মে। তাহলে এবারে দেখো এ প্রাইম বি, এ প্রাইম বি মানে কত? 10 মাইনাস 12t, 10 মাইনাস 12t, আর এটা হলো 16t এর হোল স্কোয়ার, 16t এর হোল স্কোয়ার। এইবার আমরা এখানে এইটুকু সমস্ত অঙ্কে কমন, যখন এরকম টাইপের অঙ্ক দেবে। এইবার আমরা বলেছিলাম বা ওখানেও শিখিয়েছিলাম কি করে করতে হয়। এটাকে তুমি দুটো প্রসেসে করতে পারো বা তিনটে প্রসেসও করতে পারো, তিনটে প্রসেসে করতে পারো। ফার্স্ট প্রসেস হচ্ছে কি ডিফারেন্সিয়েশন প্রসেস। এই দূরত্বটা সবচেয়ে কম দূরত্ব হবে, দ্যাট ইজ এ প্রাইম বি প্রাইম সবচেয়ে কম দূরত্ব হবে। ম্যাথমেটিক্স বলে যখন সর্বনিম্ন এবং সর্বোচ্চ কথা বলে তখন ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইকুয়ালস টু 0 করতে হয়, ঠিক আছে? তাহলে এটা আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইকুয়ালস টু 0 করে, অর্থাৎ এইটাকে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করে 0 করে আমরা করতে পারি, ঠিক? কিন্তু তোমরা ক্লাস 11-এর এখন অনেকেই ডেরিভেটিভ চ্যাপ্টার শেখোনি, সেই সেন্সে এটা কিন্তু আমার পক্ষে করাটা একটু অসুবিধাজনক, বা করলেও তোমরা বোঝাটা একটু অসুবিধাজনক হয়ে যাবে। সেটা জেনারেলি সেই জন্য যে প্রসেসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং সবথেকে বেশি সহজ, একটু লেবরিয়াস বটে কিন্তু সহজ। কি করা না, এই টি গুলোকে গ্রুপিং করা, ঠিক আছে? তুমি ফার্স্ট অফ অল যেটা করবে, এটাকে স্কোয়ারে ভেঙে দেবে, দিয়ে টি কে গ্রুপিং করবে, আর টি যুক্ত পদ নিয়ে একটাকে তাকে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মে ফেলে দেবে। তাই টার্গেট কি হবে? টার্গেট হবে এরকম যখন ফর্ম আসবে, ঠিক অলওয়েজ যখন এরকম টাইপের অঙ্ক করবে, একটা ফর্ম আসবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস অফ বি স্কোয়ার, আর দুটো জায়গায় কিন্তু টি যুক্ত পদ থাকবে। তোমার টার্গেট হবে টি ওই স্কোয়ারকে ভেঙে দেওয়া এবং টি গুলোকে গ্রুপিং করে এক জায়গায় নিয়ে চলে আসা। এবার টি যুক্ত পদগুলোকে নিয়ে আবার একটা নতুন করে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলা, ঠিক আছে? ফর্মুলা ফেলা, তাও ফর্মুলা ফেললেই তারপর অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? তা কি করতে পারি এখান থেকে? দেখো তুমি রুট ওভার করে দিতে পারো, একটুখানি ফাস্ট করবো। দেখো এটার হোল স্কোয়ার করলে 100 আসছে, মাইনাস দেখো এটা 2ab, 2a, 2 ইন্টু 10 মানে 20, 20 ইন্টু 12, দ্যাট ইজ অফ 240, তাই তো? 240t, 240t। তাহলে 12 10 120, 240। এবার দেখো এটা হলো 12টি হোল স্কোয়ার হবে, তার মানে 144t স্কোয়ার হবে, আর এখান থেকে আসবে 16টি হোল স্কোয়ার, দ্যাট ইজ 256। তাহলে 256 আর 144, তার মানে তোমার দেবে 400। তাহলে তুমি যোগ করে নাও 144 আর 256, 6 4 10 0, 5 4 9 10 থেকে 1, 3 আর 1 4, 400। তাহলে তুমি এখান থেকে 400t স্কোয়ার লিখে দিলে, ঠিক? তাহলে এবারে এই টি আর এই টি তোমাকে এমন ভাবে নিয়ে সাজাতে হবে যাতে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা ফলে, আর বাকি পৃথিবী চুলোই যাই যাক, ঠিক আছে? ওকে, তাহলে এটা আমি মুছে দিতে পারি, এটা আমরা মুছে দিতে পারি, কিন্তু এই লাইনটা আমার লাগবে, তাই না? এটাই ছিল আমাদের এ প্রাইম বি প্রাইম। তাহলে আমাদের এ প্রাইম বি প্রাইম সমান সমান, দেখে নাও কি করে করবে। তাহলে 400t মানে তুমি লিখতে পারো 20t এর হোল স্কোয়ার, তাই তো? এবার দেখ এটা এ মাইনাস বি হোল স্কোয়ার করতে গেলে এটা হলো এ স্কোয়ার হয়ে গেছে, তাহলে 2 ইন্টু এ, তার মানে 20t বসে গেল। তাহলে 20 দোকানে 40 হয়ে গেছে। তাহলে এইখান থেকে আমাকে কি নিতে হবে? 240টি যদি মেলাতে হয়, তাহলে 40 অলরেডি তুমি ফর্ম করে ফেলেছো, তাহলে এর সঙ্গে 6 দিয়ে দিলেই এটা হচ্ছে 240টি চলে আসবে। তার মানে বি এর ভ্যালু আসলো 6। তাহলে 120 দোকানে 240 আসলো, তার মানে বি স্কোয়ার কত আসবে? 6 এর স্কোয়ার। বি স্কোয়ারটা আসলো তাহলে 6 এর স্কোয়ার।
তাহলে 100 থেকে তুমি অলরেডি 36 নিয়ে ফেলেছো, তাহলে পড়ে আছে কে? পড়ে আছে তোমার 64, তাই না? বিকজ 100 থেকে 100 কে তুমি ভাঙবে, একটা গ্রুপিং চলে যাবে a মাইনাস বি হোল স্কোয়ারেতে, আর বাকি একটা জিনিস পড়ে থাকবে, সেটা তোমাদের 64 দিয়েছে, বিকজ 36 আর 64 মানে আমাদের 100 দেয়। ঠিক, তাহলে এ প্রাইম বি প্রাইম তোমরা এবার এখানটায় লিখে দিতে পারো 20t মাইনাস 6 এর হোল স্কোয়ার প্লাস অফ 64। ঠিক, 20t মাইনাস 6 এর হোল স্কোয়ার প্লাস অফ 64, ব্যাস অঙ্ক শেষ। এটা মুছে দিয়েছি, আশা করি লিখে নিতে পেরেছো। না তো পজ এন্ড রাইট, পজ এন্ড রাইট। ওকে, তো চশমাটা পড়ি। সো এবার লেখো, এবার তোমরা ক্লাস 10-এ এরকম টাইপের ম্যাথমেটিক্স করে এসছো যে যদি এ প্রাইম বি প্রাইম ন্যূনতম হবে, ন্যূনতম মানে কি সর্বাপেক্ষা নিকটবর্তী হবে, যদি ন্যূনতম, আচ্ছা এ প্রাইম ন্যূনতম হবে যদি 20t minus 6 এর হোল স্কোয়ার equals to 0 হয়, that is 20t minus 6 equals to 0, that is 20t equals to 6, that is t equals to 6 by 20, 6 by 20। তাহলে এত ঘন্টা পর সেটা হচ্ছে কি 0 মানে নিকটবর্তী হবে। তাহলে এত ঘন্টাটাকে তুমি মিনিট করে দাও, তাহলে 6 বাই 20 ঘন্টাকে মিনিট করলে 60 দিয়ে গুণ, আমার থেকে বেশি জানো, তাহলে 18 মিনিট। এটা 3 6 18, তাহলে তোমাদের 18 মিনিট পরে ব্যবধান সব থেকে ন্যূনতম হচ্ছে। ঠিক, 18 মিনিট পর ব্যবধান ন্যূনতম হচ্ছে। এইবারে তোমরা কি করবে, টি এর এই মানটা নিয়ে গিয়ে এখানটায় বসিয়ে দেবে। ঠিক, তো টি এর এই মানটা নিয়ে গিয়ে এখানটায় বসিয়ে দেবে। তো এই মানটা তুমি একটা খুব ভালো করে চিন্তা করে দেখো, নাক বের দিয়ে কান ধরা, এইটাকে 0 ধরে টি এই কন্ডিশন পেয়েছি, তো এই টি এর এই ভ্যালুটা যখন এখানে বসাবো তাহলে এই কন্ডিশনটা কত চলে আসবে, 0 চলে আসবে না? তার মানে কি, সবসময় একটা কথা মাথায় রেখে নাও যে যখন এরকম অঙ্কে চলে আসবে, তোমাকে ন্যূনতম দূরত্ব যখন বার করবে তখন এই পার্টটার কোনো ভ্যালু নেই, রাদার এই পার্টটারই ভ্যালু আছে, অর্থাৎ রুট ওভার যে জিনিসটা এক্সট্রা আছে সেই জিনিসটারই ভ্যালু আছে। ঠিক আছে, তাহলে টি সমান 18 মিনিট চলে আসছে, এটা এইভাবে বলতে হয় নিশ্চয়ই যে টি 18 মিনিট চলে আসছে, এবার টি এর এই ভ্যালুটা নিয়ে গিয়ে তোমরা এখানে বসাবে। ঠিক আছে, কিন্তু বসালে কি আসবে, এই পার্টটা 0 আসবে আর এই পার্টটা পড়ে থাকবে। তাহলে চলো, আশা করি ক্লিয়ার, তো এটা মুছে দিলাম। অতএব ন্যূনতম দূরত্ব এ প্রাইম বি প্রাইম, এই পার্টটা 0, রুট ওভার অফ 64, দ্যাট ইজ অফ 8 কিমি। 8 কিমিটা কতক্ষণ পরে আসতে পারে না, 18 মিনিট পর, অর্থাৎ তাদের যাত্রা শুরুর 18 মিনিট পরে তাদের মধ্যে দূরত্ব সব থেকে কম আসবে। আর দূরত্বটা কত হবে না, দূরত্বটা হবে 8 কিমি। তাহলে মোরালেসলি টার্গেট আবার তোমাকে বলছি, যেটা করতে হবে তোমাকে, যে ফার্স্ট অফ অল ওই দুটো টি যুক্ত পদকে তোমাকে ভেঙে ফেলতে হবে, ভেঙে ফেলার পরে টি গুলোকে গ্রুপিং করে আনতে হবে, ওই টি গ্রুপিং করাটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মে ফেলতে হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মে ফেলার পরে এক্সট্রা কিছু একটা বেঁচে থাকবে, এবার দ্যাট এ মাইনাস বি হোল স্কোয়ারটাকে তুমি ইকুয়ালস টু 0 করে দেবে। ইকুয়ালস টু 0 করলে ওইখান থেকে টি এর একটা ভ্যালু আসবে, কারণ অত সময় পরে তোমাদের জাহাজ দুটোর মধ্যে দূরত্ব সব থেকে কম আসবে। ঠিক, এবার যদি তুমি সত্যি ন্যূনতম দূরত্ব যদি চাও তাহলে তুমি এই পার্টটাকে বাদ দিয়ে দেবে, এবার রুট ওভার দিয়ে যেটা পড়ে থাকবে সেটাই তোমার অ্যান্সার। ঠিক আছে, এবার রুটকে ভাঙলে যেটা আসবে সেটা। ঠিক, তাহলে ন্যূনতম দূরত্ব এ প্রাইম বি প্রাইম, দ্যাট ইজ অফ 8 কিমি। আর কতটা সময় পর 8 কিমি ডিস্টেন্স তো তাদের মধ্যে আসছে না, 18 মিনিট পর। ঠিকঠাক, সো আজকের ক্লাস এই পর্যন্তই শেষ, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর কৌশিক
ভিডিও দেবো খুব তাড়াতাড়ি। আর 7টা অঙ্ক ছিল, 4টে করেছি আর 3টে বাকি আছে। 3টে খুবই লেন্দি, ভিডিও অনেকটাই লেন্দি হয়ে গেছে, সেহেতু রিকোয়েস্ট তোমার রাখতে পারলাম না। 3টে পরের ভিডিওতে দিয়ে দেবো এবং এই উইকের মধ্যেই দিয়ে দেবো, ঠিক আছে কৌশিক? সো সবাইয়ের উদ্দেশ্যেই বললাম এটা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তব তক কে লিয়ে বাই। আর যারা নতুন প্রথম চ্যানেলটা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করতে ভুলো না। আর যদি কারোর ইনকেস কোনো প্রবলেম থেকে থাকে তোমরা আমাকে ইনফর্ম করতে পারো, তাহলে আমি তোমাদেরকে সেই সমস্ত বিষয়ের উপরে ক্লাসগুলো নিতে পারি বা সেই সমস্ত ম্যাথগুলো করাতে পারি। ক্লিয়ার? তাহলে আর লিঙ্ক 1, লিঙ্ক 2, লিঙ্ক 3 অর্থাৎ ভেক্টরের সমস্ত পার্ট বা ভেক্টর প্লেলিস্টের পার্টও আমাদের কমেন্ট সেকশনে দেওয়া থাকবে এবং অথবা ডিসক্রিপশনের ফার্স্টে পেয়ে যাবে। সেখান থেকে দেখতে থাকো। ভেক্টর বাই।